ওয়েলকাম টু টাইম স্মার্ট প্রফেশনাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করবেন তাহলে ভালো হয়। জি। যাই হোক, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইশরাত জাহান। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছি ইকোনমিক্সে। তো বুঝতেই পারছেন আমি আপনাদের ইকোনমিক্স সাবজেক্টটাই নিব। তো আজকে যেহেতু প্রথম দিন, হচ্ছে আমি পড়াবো না, জাস্ট আপনাদের সিলেবাসটা একটু অ্যানালাইসিস করব, প্লাস এই সিলেবাস অনুসারে যে তিনটা পরীক্ষা হয়েছে 96, 97 এবং 98তম, এই কোশ্চিন গুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে যে সিলেবাসে দেখা আছে হচ্ছে 7টা মডুল। ABCDEFG, এই 7টা মডুল আছে। তো এই 7টা মডুল সম্পর্কে আমি একটু কথা বলবো। দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে সিলেবাসটা? স্ক্রিন শেয়ার দেওয়া হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি দেখতে আপু, পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে 7টা মডুল আছে। তো প্রথমে হচ্ছে মডুল এ। মডুল এ হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে অর্থনীতি সম্পর্কে যাবতীয় হচ্ছে পরিচয় আর কি। যে অর্থনীতির ছোট ছোট বিষয়গুলো এখানে দেয়া রয়েছে, যে ডেফিনেশন, অর্থনীতি কত ভাগে বিভক্ত, এরকম ছোট ছোট অর্থনীতির সামগ্রিক বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে মডুল বি। অর্থনীতিকে আসলে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা ম্যাক্রো ইকোনমিক্স, মানে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। তো পরবর্তীতে বি, সি, ডি, ই, হ্যাঁ, এই যে 4টা মডুল রয়েছে, এই 4টা মডুল হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে রয়েছে। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে এই 4টা মডুলে আলোচনা করা হয়েছে। আর লাস্টে যে এফ জি, এই দুইটা মডুল হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর ভেতরে রয়েছে। তো প্রথমে আমি এফজি, হচ্ছে এফজি সম্পর্কে একটু বলবো। যে দুইটা মডুল রাষ্ট্রে, যেটা ম্যাক্রো ইকোনমিক্স এর ভেতরে রয়েছে, এফ এবং জি। তারপরে আমি হচ্ছে আগের মডুল গুলো আসি। তো এখানে যে এফ জি রয়েছে, তো এই দুইটা পার্ট থেকে কোশ্চিন আর কি, এই দুইটা অংশ থেকে 3 সেট আসে, সব সময় 3 সেট আসে। কারণ এখানে দেখেন যে যে কনসেপ্ট গুলো রয়েছে, যেমন ওভারভিউ অফ ম্যাক্রো ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্ট, এরকম যে কনসেপ্ট গুলো রয়েছে, এই কনসেপ্ট গুলোতে যখন বলা হয় যে এই বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করুন, তখন এই বিষয়টা চলে যায় মডুল জিতে। যেহেতু মডুল জিতে দেখেন দেয়া আছে যে এটার নাম হচ্ছে ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের প্রেক্ষিতে ঘটনাগুলো যখন আলোচনা করতে বলা হয় সেটা মডুল জিতে চলে আসে। তো আপনারা যখন পড়বেন তখন অনেকে বলে না যে কোন কোন মডিউল গুলো আমরা বাদ দিব। তো এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এফ পড়লে জি বাদ দিবেন, কিংবা জি পড়লে এফ বাদ দিবেন, এই কাজটা কখনো করবেন না। কারণ সব সময় যে 3 সেট কোশ্চেন আসে, মানে অলওয়েজ প্রায় অধিকাংশ টাইমই বলা যায় যে 80% টাইম হচ্ছে এফ জি থেকে 3 সেট আসে। এফ এ যদি একটা কোশ্চিনে যেহেতু এ বি সি এই 3টা পার্ট থাকে, তো এই 3টা পার্টের মধ্যে দেখা যায় যে এফ থেকে 2টা দিল, আর একটা হচ্ছে এ বি, এফ থেকে আসছে, সি নাম্বার দেয়া হয়েছে যে এই বিষয়টা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করুন, তখন সেটা কি যায়, জি মডুলে চলে যায়। মানে ধরা যায় যে এফ জি মানে রিলেটেড দুইটা। তো আপনারা যখন পড়বেন বা মডুল সিলেকশন করবেন, তখন যদি আপনারা এফ মডুলটা নেন তাহলে অবশ্যই সাথে সাথে জি মডুলটাও আপনাদেরকে পড়তে হবে। আর আমাদের যে সাম্প্রতিক ঘটনাগুলো আসে, সেই সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কোশ্চিন তৈরি হয়। তো সেক্ষেত্রে সেটা জি মডুলের ভিতরে ইনভলভ হয়। অবশ্যই এই কনসেপ্টকে বেস করে আমাদের অর্থনীতিতে যে পরিবর্তন দেখা দেয় বা আপনাদের ব্যাংকিং সেক্টরে যে চেঞ্জ গুলো আসে, এই ঘটনার সাথে সম্পর্কিত। তো এটা রিলেট করেই আসলে সাম্প্রতিক কোশ্চিন গুলো এখন আসছে। ঠিক আছে, সেই বিষয়গুলো আপনাদের আমরা অবশ্যই ক্লাসে, প্রত্যেক ক্লাসে দেখাই দিব।
তো এফজি থেকে আপনাদের 3 সেট কোশ্চিন আসবে, যেহেতু আমাদের 10 সেট কোশ্চিন, আপনাদের 5 সেট লিখতে হবে। এফজি থেকেই আসে 3 সেট। আর 1 সেট অবশ্যই টিকা আসে, যেটা ওভারঅল। হ্যাঁ, যে এই যে 7টা মডুল রয়েছে, 7টা মডুলের ভিতরে যে কোনো মডুল থেকে ছোট ছোট টিকাগুলো আসে, 5 মার্কের টিকা। এখন আমরা উপরে চলে যাব। ম্যাক্রো ইকোনমিক সম্বন্ধে যে এফজি রয়েছে, তো এই বিষয়গুলো আপনাদের বললাম। তো মডুল এ থেকে 1 সেট কোশ্চিন আসে। এটা ইকোনমিক্স এর পরিচয় আর কি, যে অর্থনীতি যে ছোট ছোট টপিকস, সেই বিষয়গুলো এখানে রয়েছে। তো মডুল এ থেকে সব সময়ের জন্যই 1 সেট আসে, এখান থেকে কখনো বাদ যায় না। হ্যাঁ, এখন মডুল বি তে আসি। বেসিক অফ মাইক্রো ইকোনমিক্স, মানে মাইক্রো ইকোনমিক্স এর বেসিক বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। প্লাস এই মডুল বি থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডুল। মডুল বি থেকে বেশিরভাগ টাইম 2 সেট আসে, মাঝে মাঝে 1 সেট আসে, খুব কম 2 সেট আসবেই। ঠিক আছে। আর অনেক সময় কোনো মডুলকে বাদ দেয়া হলে দেখা যায় যে মডুল বি তে 3 সেটও দিয়ে দেয়। যেমন আপনাদের 97তম ব্যাংকিং ডিপ্লোমায় মডুল বি থেকে 3 সেট এসেছে। 98তমতে 2 সেট আসছে, কিন্তু 97তমতে 3 সেট আসছে। তো আপনারা যদি মডুল চুজ করেন, তাহলে অবশ্যই মডুল বিটা বাদ দিবেন না। কারণ মডুল বি তে 1 সেট তো আসে, এটা একদম বাধ্যতামূলক। 2 সেট 80% টাইম আসে, আর 3 সেট মাঝে মাঝে দিয়ে দেয়। তো মডুল বিটা বাদ দেওয়াটা একটা বোকামি হবে। আর মডুল বি চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু এটা দেখা যায় যে অর্থনীতি বিষয়টা আসছে কি আমাদের দৈনন্দিন অবস্থায় আসলে থিওরিটিক্যালি আলোচনা করা হয় বা ডায়াগ্রামেটিক্যালি। তো দেখবেন যে মডুল বিটা যখন পড়বেন, আপনাদের জীবনের অনেক কিছুর সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। আপনারা অনেক দ্রব্য ক্রয় বিক্রয় করেন, হ্যাঁ, জিনিস কেনেন, কিভাবে বার্গেইন করেন, আপনাদের চাহিদাটা কি কিসের সাথে রিলেটেড, কিভাবে উঠানামা করে এই বিষয়গুলোই, এবং সাপ্লাইটা কিভাবে উঠানামা করে, বাড়ে বা কমে, এই বিষয়গুলোই আসলে মডুল বি তে আলোচিত হয়েছে। তো মডুল বিটা অবশ্যই আপনারা যে একটু, মানে আমি যেহেতু গুরুত্বপূর্ণ একটা মানে সিলেবাস অ্যানালাইসিস করছি, এটা কিন্তু বলা যায় যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা আনমিউট করে দেন, ওইটাই বেটার, সবাইকে আনমিউট করে দেন। সেটা আমি করতে পারি মাঝে মাঝে, আপনারা তো কোশ্চিন করতে পারেন। তো আপনারাই যদি নিজেরা নিজে করে নেন, যখন কোশ্চিন করবেন তখন আপনারা যে ইয়া করবেন, তাহলে তো এটা ভালো হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনারা প্লিজ যে কথা বলবেন না। তো পরবর্তীতে আসছে মডুল সি, প্রোডাকশন অ্যান্ড কস্ট। এখানে আলোচিত হয়েছে উৎপাদন সংক্রান্ত যাবতীয় বিষয়। ঠিক আছে, যে উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের সিচুয়েশন আসে, স্বল্পকালে কি ধরনের সিচুয়েশন তৈরি হয়, বা দীর্ঘকালে কি ধরনের সিচুয়েশন তৈরি হয়, উৎপাদনের সাথে ব্যয়টা জড়িত, মানে কস্ট। তো কস্টের ক্ষেত্রেও কি ধরনের উঠানামা হয়, এই বিষয়গুলো আসলে মডুল সি তে আলোচনা করা হয়েছে। তো আমাদের যে 7টা মডুল রয়েছে, তো এই 7টা মডুলের ভিতরে সবচাইতে কম কোশ্চিন করার ক্ষেত্রে দেখা যায় সবচাইতে কম গুরুত্ব দেয়া হয় এই মডুল সি কে। হ্যাঁ, আমরা ধরে নিই 1 সেট আসে, তবে আপনাদের 3টা পরীক্ষা হয়েছে, 96, 97, 98। এর ভিতরে শুধু 96তমতে মডুল সি থেকে 1 সেট কোশ্চিন দেয়া হয়েছে, তবুও পুরোপুরি না। হ্যাঁ, এ বি সি এর মধ্যে একটা, মানে এ বি ধরেন সি থেকে দিয়েছে, আর যে 3 নাম্বার কোশ্চিনটা অন্য মডুল থেকে আসছে। ঠিক আছে, তারপরে আপনার 97তমতে একটা শুধু টিকা আসছে, 97তমতে একটা টিকা আসছে, 98তমতেও একটা টিকা আসছে, তাছাড়া মডুল সি থেকে কোনো কোশ্চিন আসেনি। আপনারা যারা আমি জানি না যে 99তমতে দিবে কিনা, কারণ এটা খুবই কম গুরুত্বপূর্ণ। মডুল সিলেকশনের ক্ষেত্রে যদি বাদ দিতে চান, অনেকে সব করবেন, তাদের জন্য তো প্রবলেম নাই। বাদ দিতে চান তাহলে মডুল সিটা দিতে পারেন। এটা মানে বাদ দিতে আমি বলছি না, এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের আছে মডুল ডি, এটা মার্কেট স্ট্রাকচার। যে মার্কেট স্ট্রাকচার মার্কেট, আমাদের বাজার সম্পর্কে আলোচনা করা হবে, যে বাজারে যে বিভিন্ন ধরনের যেমন মনোপলিস্টিক কম্পিটিশন হয়,
আরো রয়েছে পারফেক্ট কম্পিটিশন, রয়েছে অলিগোপলি, ডুওপলি। এই বিষয়গুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য, এরা শর্ট রানে কি ধরনের আচরণ করে, হ্যাঁ লং রানে হচ্ছে কি ধরনের আচরণ করে, এই বিষয়গুলো সম্পর্কে আসলে মডিউল ডি তে আলোচনা করা হয়েছে। তো মডিউল ডি থেকে সব সময় এক সেট আসেই, এটা বাদ দেওয়া হয় না। মডিউল ডি থেকে সবসময় এক সেট আসবেই। আর মডিউল ডি তে এখানে এবার বেশি হচ্ছে তিনটা পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যেটা সেটা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি আর মনোপলিস্টিক কম্পিটিশন, এই তিনটা সেক্টর থেকে বেশি কোশ্চিন আসছে। ঠিক আছে, তাই মডিউল ডিটা আপনারা অবশ্যই আপনাদের মডিউল সিলেকশনের মধ্যে রাখতে পারেন। মডিউল ইটা হচ্ছে আপনাদের নতুন সংযোজন, মানে শুধু এই তিনটা পরীক্ষাতেই আসছে, এর আগে ছিল না। মার্কেট ফেইলিওর এন্ড মার্কেট ইন্টারভেনশন। তো এটা এখানে আসলে আলোচনা করা হয় যে কোন কোন পরিস্থিতিতে মার্কেটটা ফেইল করে। ঠিক আছে, তারপরে মার্কেট ফেইলুরের একটা অন্যতম কারণ হচ্ছে এক্সটার্নালিটি। সো এক্সটার্নালিটি মানে আমরা যে উৎপাদন কাজ করি এর ফলে জনগণ যে উপকৃত হয় বা ক্ষতি হয়, হ্যাঁ এই যে জনগণের যে উপকার বা ক্ষতি, এটাকেই বলা হয় এক্সটার্নালিটি। ঠিক আছে, বাহ্যিকতা। এই বিষয়গুলো আসলে এই মার্কেট ফেইলিওর এন্ড মার্কেট ইন্টারভেনশনের মধ্যে আলোচনা করা হয়। প্লাস তার সাথে মার্কেট ফেইলিওরটা হ্রাস করার জন্য সরকার কি কি ধরনের ভূমিকা পালন করে, ঠিক আছে, প্লাস এক্সটার্নালিটি কমানোর জন্য সরকার কি কি ধরনের ভূমিকা পালন করে, এই সামগ্রিক বিষয় নিয়ে আসলে মডিউল ই তে আলোচনা করা হয়। তো মডিউল ইটা যেহেতু নতুন সংযোজন, সেহেতু 96তমতে যত সম্ভব দুইটা, শুধু একটা কোশ্চিনের একটা সেটের দুইটা কোশ্চিন আসছিল। যেমন ধরে নিলাম 6 নাম্বার কোশ্চিন আসছে, এ বি আসছে, সি আর একটা পার্ট থেকে দিয়েছে। প্লাস আপনার 97তমতে একই কাজ করেছে, কিন্তু 98তমতে এসে এখান থেকে পুরোপুরি এক সেট কোশ্চিন আসছে। তো এটা হচ্ছে যেহেতু নতুন সংযোজন ছিল এটা, তাই আমার মনে হয় যে 96 এবং 97তমতে অল্প অল্প কোশ্চিন অ্যাড করেছে, এবং পরবর্তীতে 98 থেকে যেহেতু স্টার্ট হয়েছে অ্যাকসেপ্ট মানে ফুল অ্যাকসেপ্ট করে কোশ্চিন করা, পরবর্তীতে এখান থেকে এক সেট কোশ্চিন অবশ্যই হবে। ঠিক আছে, মডুল আরো তাইরে খাবারই আনলো যাচ্ছি কিছু কি এই যে বলছেন? যাও দাও আচ্ছা, আমি তো এফজি সম্পর্কে আপনাদের বলেই দিলাম। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে মডুল এ থেকে আপনাদের এক সেট কোশ্চিন আসবে, মডুল বি থেকে 2 সেট অথবা 3 সেট, 2 সেটই বেশি, 3 সেট কম। মডুল সি থেকে সাধারণত টিকা আসে, এক সেট আসার প্রবাবিলিটি একটু কম। ঠিক আছে, তবে মাঝে মাঝে কোনো কোনো সময় দিয়েও দিতে পারে। হ্যাঁ, এটা একদম বাদ দেওয়া যাবে না, 50-50 ধরে নেওয়া যায়। মডুল ডি থেকে অবশ্যই এক সেট আসে। মডুল ই থেকে এখন নর্মালি এক সেট দেয়া শুরু করেছে, এবং এফজি একসাথে সব সময়ের জন্য 3 সেট আসে। কারণ আমাদের রিসেন্ট ঘটনাগুলো জি এর ভিতরে যেহেতু ইনভলভ, সেহেতু এফজি থেকে 3 সেট আসে। আর আমাদের টিকা আসবে এক সেট। এই হলো আমাদের মানে 10 সেট কোশ্চেন। ঠিক আছে, তো আহ, আমরা মোটামুটি সিলেবাসটা কি আপনারা বুঝতে পেরেছেন যে কোথা থেকে কতটুকু কোশ্চিন আসে? আপনারা একটু রেসপন্স করেন তাহলে ভালো হয়, হ্যাঁ আমার বুঝতে সুবিধা হয়। জি, জি বুঝতে আপু, পেরেছি বুঝছে। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যে ইকোনমিক্স শুধু থিওরিটিক্যাল বিষয়গুলো আসে না, এখানে কিন্তু ডায়াগ্রাম ডায়াগ্রাম আঁকাতে হয়, চিত্র আঁকাতে হয়। তো অনেক সময় এই কোশ্চিনটা আমি বারবার পাই যে আমাদেরকে কি ডায়াগ্রাম আঁকাতেই হবে? ঠিক আছে, যে এটা কি বাধ্যতামূলক? তো আমি আপনাদের তিনটা আর কি কোশ্চিনে দেখাই দিব যে আসলে এটা বাধ্যতামূলক কিনা ডায়াগ্রাম আঁকানোটা। আর ডায়াগ্রাম আসে দুই ভাবে, একটা হচ্ছে হিডেন ডায়াগ্রাম, আর একটা একদম আপনাদেরকে উল্লেখ করে দেয় এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম, বা হচ্ছে এটা ডায়াগ্রামাটিক্যালি এক্সপ্লেইন করুন। হ্যাঁ, তো হিডেন ডায়াগ্রামটা হচ্ছে আপনাকে কোশ্চিন দিবে, ওখানে ডায়াগ্রাম আছে, দিতে হবে কিনা এটা উল্লেখ করতে হবে না, কিন্তু কোশ্চিন অ্যান্সারটা আপনাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ডায়াগ্রামটা বাধ্যতামূলক। মানে ডায়াগ্রাম ছাড়া আপনি অ্যান্সারটা দিতে পারবেন না। ঠিক আছে, এটা অনেক সময় বুঝতে পারে না যারা লিখে, মনে করে এমনি ঢালাও ভাবে লিখে গেলেই হবে, তা না। কিন্তু আপনারা যদি
থিওরিটা একটু কম লিখে সাইডে একটু ডায়াগ্রামটা আঁকান এবং সেই ডায়াগ্রামেরই ব্যাখ্যাটা দিয়ে দেন, তাহলে মার্কসটা কিন্তু বেশি পাবেন। তো আমি আপনাদেরকে ফার্স্টে 96তমতে কোশ্চিনটা আমি একটু ওপেন করছি। দেখেন, আমি কোশ্চিনটা টেনে যাব, আপনারা দেখবেন এই যে কালো যে দাগগুলা রয়েছে আপনাদের দেখেন বোল্ড করা আছে যেটা, সেগুলো উল্লেখ করা আছে। দেখেন, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক্স, এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম। দেখেন, এটা ডায়াগ্রাম ছাড়া আপনি কিভাবে আঁকাবেন? ঠিক আছে, ডায়াগ্রাম ছাড়া কিন্তু আপনি আঁকাতে পারবেন না। এটা গেল। তারপরে আপনাদের 2 নাম্বার কোশ্চিন দেখেন, হোয়াট ইজ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ডিসকাস ইট উইথ ডায়াগ্রাম। দেখেন, উল্লেখ করা আছে। এখন এই যে লাল কালির যে দাগগুলো আছে, আমি হচ্ছে লাল করে দিয়েছি, সেই জিনিসগুলো হচ্ছে হিডেন ডায়াগ্রাম। মানে আপনাদের ডায়াগ্রাম দিতে হবে কিন্তু এখানে উল্লেখ করা নাই। দেখেন এখানে, এক্সপ্লেইন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ 6 মার্কসের। এটা যখন আপনি এক্সপ্লেইন করবেন তখন সাইডে একটা ছোট্ট করে ডায়াগ্রাম আঁকিয়ে সেটারও কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে। মার্কসটা কিন্তু যথেষ্ট, 6 মার্ক। তারপরে আছে যে ডিফাইন দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট ইন ইকোনমিক্স। এটাতেও কিন্তু আপনার ডায়াগ্রাম দিতে হবে, কিন্তু এখানে ডায়াগ্রাম দেওয়া নেই। এরকম দেখেন যে অনেকগুলো কোশ্চিন আমি হচ্ছে যে লাল দাগ করে দিয়ে রেখেছি। দেখেন, এগুলো সব হচ্ছে আপনার ডায়াগ্রাম কি করতে হবে, দিতে হবে, কিন্তু ডায়াগ্রাম উল্লেখ নাই। আর যেগুলো বোল্ড করা আছে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু ডায়াগ্রাম উল্লেখ করা আছে। দেখেন, ডিফাইন দ্য ডিমান্ড পুল ইনফ্লেশন অ্যান্ড কস্ট পুশ ইনফ্লেশন উইথ ডায়াগ্রাম। তার মানে এখানে আপনাকে বাধ্যতামূলক ডায়াগ্রাম দিতে হবে, কারণ ওনারা চেয়েছেন। কিন্তু এই যে এখানে দেখেন, হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম, হোয়াট আর দ্য ইফেক্টস অফ সাবসিডি অন ইকুইলিব্রিয়াম প্রাইস। এটাতে কোনো ডায়াগ্রামের উল্লেখ নাই, কিন্তু এই যে হোয়াট আর দ্য ইফেক্টস, এই প্রভাবটা ব্যাখ্যা করার জন্য আপনাকে একটা শিফট করাতে হবে, একটা কার্ভে শিফট করাতে হবে। সেটা যদি আপনি না করান তাহলে আপনি ব্যাখ্যা দিবেন কিভাবে? এটাকে তো গল্পের ছলে ব্যাখ্যা দেওয়া যাবে না। হ্যাঁ, অন্যান্য বিষয়ে হয়তোবা সেটা করা যেতে পারে, কিন্তু ইকোনমিক্স এর একটা মূল ভিত্তি হচ্ছে ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামটাকে আপনারা স্কিপ করতে পারেন না। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডায়াগ্রাম দিতে হবে। তারপরে হচ্ছে যে তারপরে পরবর্তীতে আমি আপনাদের দেখেন 98তম দেখি, 97তম দেখি। দেখেন, এখানে যত বোল্ড করা গুলো রয়েছে সবগুলোতে দেখবেন গ্রাফ চেয়েছে বা ডায়াগ্রাম চেয়েছে। দেখেন, আমি প্রত্যেকটা আমি ধরে ধরে বলছি না, কিন্তু ডায়াগ্রাম চেয়েছে। দেখেন কতগুলো বোল্ড করা, মানে আপনার সব ওনারাই চেয়ে নিয়েছে ডায়াগ্রাম। হ্যাঁ, এই যে প্রথম দিকে সব ডায়াগ্রাম চেয়েছে। তারপরে আমি হচ্ছে চলে যাব 98তমতে। দেখেন, এখানে যেটা আপনার লাল কালির দেয়া, সেটা হচ্ছে হিডেন ডায়াগ্রাম। তাছাড়া দেখেন হিডেন এই যে ডায়াগ্রাম, দেখেন কত ডায়াগ্রাম চেয়েছে। তো ডায়াগ্রামটা অবশ্যই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। হ্যাঁ, যে ডায়াগ্রাম আপনাকে আঁকাতেই হবে। অনেক সময় আমি এই কোশ্চিনটা পেয়ে থাকি, তো সেজন্য আপনাদেরকে বললাম। তারপরে আমরা দেখাচ্ছি যে এখানে যে, হ্যাঁ, দেখেন আমি বললাম যে মডুল এ থেকে এক সেট আসে। দেখেন 1 নাম্বারটা মডুল এ থেকে চলে আসছে। ঠিক আছে। হ্যাঁ, আর একটা আমি আপনাদের কথা বলি, অনেক সময় মডুল এটা যেহেতু ইন্ট্রোডাকশন, ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশন, সেহেতু কি হয়, ছোট ছোট অনেক বিষয় থাকে। ঠিক আছে, এই বিষয়টা অনেক সময় অন্যান্য মডুলের একটা পার্ট হিসেবে দিয়ে দেয়, কোনো একটা সংজ্ঞা, ডেফিনেশন বা কোনো একটা ছোট্ট বিষয় সম্পর্কে। দেখেন, 2 নম্বর মডুলটা এসেছে মডুল বি থেকে, কিন্তু 3 নাম্বারে যে কি হয়েছে, ডিফাইন সাবস্টিটিউট গুডস অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস, ইউজ এক্সাম্পল। এটা কিন্তু মডুল এ, কিন্তু দেখেন সেটটা আসছে মডুল বি থেকে। তার মানে ছোট ছোট পার্ট অনেক সময় মডুল এ থেকে দিয়ে দেওয়া হয়। দেখেন 4 নাম্বারটা আসছে মডুল বি থেকে, তাহলে কি হলো, 2, 3, 4 মডুল বি থেকে আসছে 97তমতে। ঠিক আছে। দেখেন তাহলে আর একটা আছে 5 নাম্বার। দেখেন, এটা মডুল ডি থেকে, সি নাম্বার কিন্তু আসেনি। ঠিক আছে। 6 নাম্বারে এটা আসছে আপনার হচ্ছে মডুল ই থেকে। ঠিক আছে। এখানে এর একটা ছোট্ট অংশ বসিয়ে দেওয়া হয়েছে, যেমন হোয়াট ইজ প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর, এটা মডুল এর একটা পার্ট। আর দেখবেন যে 7, 8 এবং 9 এগুলো আসছে হচ্ছে আপনার হচ্ছে মডুল এফ এবং জি থেকে।
অনেক সময় দেখেন বাংলাদেশ লেখা আছে, ওখানে আমরা মডুল এফ লিখেছি কারণ আমরা কম্বাইন করি মডুল এফ এবং জি কে প্লাস। প্রায় ক্ষেত্রে কি হয় যে একটা মডুল হিসেবেই যদি আপনি দেখে পড়েন তাহলে এখানে দেখবেন যে মোটামুটি 3 সেট আপনি পেয়ে গেছেন। যদি একটা মডুল হিসাবে চিন্তা করে আপনারা পড়েন তাহলে 3 সেট পড়বেন। আর সাম্প্রতিক ঘটনাগুলো যদি আপনারা একটু হচ্ছে যে দেখেন বা আহ, একটু যদি ওই বিষয়গুলো ভালোভাবে জানা থাকে তাহলেও কিন্তু আপনারা ভালো করবেন এক্ষেত্রে। আহ আর একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, এটা তারপরে আমি একটু আসি। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় কি হয় যে আপনাদের পূর্বে দেখা যেত যে রিপিটটা খুব কম হয়, কিন্তু এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে 97তমতে যে কোশ্চেনটা আসছে সেটা 98তমতে চলে আসছে। ঠিক আছে, কিছু কিছু বিষয় রিপিট চলে আসছে। তো এটা আমরা নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে 97তমতে এই কোশ্চিন আসছে, 98তমতে আসবে না। প্রচুর কোশ্চিন না, দুই একটা কোশ্চিন দিয়ে দিচ্ছে রিপিট। ঠিক আছে, দু একটা কোশ্চিন রিপিট দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একদম হচ্ছে পূর্বের যে কোশ্চিন গুলো সম্পূর্ণ বাদ দেওয়াও যায় না, তবু তার ভিতরে গুরুত্বপূর্ণ দেখে আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো আরেকটা বিষয় আমি বলবো যে হচ্ছে যে পড়ানোর সময় আমি একটা জিনিস সবসময় ফেস করি। সেটা হচ্ছে যে বলে যে ম্যাম আপনি পুরা হচ্ছে একটা সাজেশন দিয়ে দেন, তো সাজেশন অনুযায়ী আমরা পড়বো। হচ্ছে খুবই শর্ট সাজেশন দেন, এত ইয়া করা লাগবে না। তো শুধু আমরা পড়ে গেলেই হলো। তো আপনারা কি শুধু পড়ে গেলে হবে কিনা এই বিষয়টা আমি একটু মানে বিষয়টা অনেকটা, এখানে কোনো ম্যাথ নাই, ঠিক আছে, কিন্তু থাকে না যে কিছু কনসেপ্ট বুঝতে হয়, না বুঝে আপনি অন্য যে কোনো ভাবে আপনি লিখতে পারবেন না। বুঝলে পারা আপনার খুব বেশি পড়া লাগবে না, আপনি অটোমেটিক্যালি নিজেই লিখতে পারবেন। ঠিক আছে, মানে ইকোনমিক্স এমন একটা বিষয় আপনি যদি ঢালাও মুখস্থ করেন তাহলে পারবেন না, কিন্তু আপনি একটু টাইম নিয়ে যদি বোঝেন দেখবেন যে পরে আপনার পড়া লাগবে না, খুবই সোজা। হ্যাঁ, খুবই সোজা, পাশ করাটা খুবই সোজা। তো কেন এটা ঢালাও পড়া যাবে না সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিই। তার আগে আমরা সবার ফার্স্টে একটা কনসেপ্ট দেখি সিলেবাসে। আর একটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু কনসেপ্ট ওয়াইজ কোশ্চিন আসছে, মানে সিলেবাসে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট ধরে ধরে কোশ্চিন আসছে, বাহির থেকে খুব কম কোশ্চিন আসছে এখন। আগে বাইরে থেকে প্রচুর কোশ্চিন আসতো, এখন কিন্তু ওভাবে হয় না। এখানে একটা কনসেপ্ট দেখেন মডুল বি তে, আমি দেখাচ্ছি আপনাদের যে এখানে কি উল্লেখ করা হয়েছে যে কনজিউমার সারপ্লাস। আচ্ছা ঠিক আছে, এখানে লেখা আছে যে মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে ডিমান্ড এবং সাপ্লাই যাবতীয় বিষয় এখানে আলোচনার কথা বলা হয়েছে। তো আমি ডিমান্ডের একটা কোশ্চিন ধরি, ধরে আপনাদের বোঝাই যে এটা কেন আপনাদের বুঝে পড়তে হবে। হ্যাঁ, এখানে দেখেন যে এখানে আছে যে চাহিদা সংকোচন ও সম্প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝেন, ব্যাপারটা ব্যাখ্যা করেন। এটারই আর একটা নাম হচ্ছে, কি আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা নাম হচ্ছে যে চাহিদাকৃত পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন, এই দুইটা কিন্তু এক। ঠিক আছে, এবার আপনাদের যেমন 98তমতে, সবাই একটু আনমিউট হলে ভালো বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, তো আনমিউট। আপনারা একটু কথা বলা বন্ধ করেন, আমি একটু যেই বিষয়টা বোঝাচ্ছি একটু বুঝেন তাহলে ভালো হয়। দেখেন আপনাদের 98তমতে একটা কোশ্চিন আসছে, এখানে দেয়া আছে যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ চেঞ্জ ইন ডিমান্ড এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইউজিং গ্রাফ। এই কোশ্চিনটা আসছে 98তমতে, মানে আপনার কনসেপ্টটা উল্লেখই করে দিয়েছে যে এই জিনিসটা ব্যাখ্যা করুন, যেটা আমাদের এই যে এখানে আছে এটা হচ্ছে তার অ্যান্সার, সরাসরি আমাদের বই থেকে তোলা। হ্যাঁ, সরাসরি আমাদের বইয়ে আছে। তো এই জিনিসটা আপনাদের তুলে দিলেই এটার অ্যান্সার হয়ে যাবে। এটা 98তমতে আসছে। এখন আমি 97তমর আর একটা কোশ্চিন বলছি, এই কনসেপ্ট থেকেই আসছে। সেটা হচ্ছে ইফ দ্য প্রাইস অফ মিল্ক ইনক্রিজ হোয়াট উইল হ্যাপেন টু দ্য ডিমান্ড ফর কফি, এক্সপ্লেইন উইথ দ্য হেল্প অফ গ্রাফ। এটা 97তমতে আসছে। এখন এটা যদি তুলে দেয়, আমি ধরেন আপনাদের সাজেশনে কি দিলাম, সাজেশনে দিলাম যে এটা যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড এন্ড দ্য চেঞ্জ ইন ডিমান্ড, এটা আপনাদের সাজেশনে দিলাম এবং আমি 3 স্টার দিয়ে দিলাম সাইডে। এখন আপনি কোনো কিছু না বুঝে এই জিনিসটা গড়পড়তা পড়ে চলে গেলেন,
পরীক্ষার হলে আসলো এটা যে ইফ দ্য প্রাইস অফ মিল্ক ইনক্রিজ হোয়াট উইল হ্যাপেন টু ডিমান্ড ফর কফি। ঠিক আছে, এই কোশ্চিনটা আসছে, এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ গ্রাফ। পরীক্ষা দিয়ে এসে যদি আপনারা আমাকে বলেন যে আপনি এটা 3 স্টার দিয়েছেন, এখানে এই কোশ্চিনটা তো আসলো না। দেখেন আপনাদের ওই কোশ্চিনের ভেতরে কোশ্চিন আসছে, একটু টেকনিক্যালি কোশ্চিনটা দেওয়া হয়েছে। ওই উত্তরটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে বুঝতেন তাহলে আমার মনে হয় এই উত্তরটা আপনারা পেতেন। আপনারা একবার দেখেন যে এটার আমি একটা গ্রাফ দিয়েছি, এই যে এই গ্রাফটা একটু লক্ষ্য রাখবেন, এই যে এখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটা আর আপনাদের এই গ্রাফের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এখানে আমরা বিষয়টা শুধু এক্সপ্লেন করেছি, চাহিদা মানে কোনো কিছুর চাহিদা, আর এটার দাম মানে কোনো কিছুর দাম, কোনো দ্রব্যের দাম। আমরা কিন্তু দ্রব্যের নাম উল্লেখ করিনি, এটা শুধু চাহিদা এবং দাম দিয়ে বিষয়টা এক্সপ্লেন করা হয়েছে। যখন কোশ্চিনটা সরাসরি তুলে দেওয়া হবে তখন আমি ব্যাপারটা চাহিদা এবং দাম দিয়ে এক্সপ্লেন করব। কিন্তু যখন আমাদেরকে উল্লেখ করে দেয়া হবে যে দ্রব্যের কোন দ্রব্য, সেটা দেখেন কফি ডিমান্ডের কথা বলা হয়েছে, কোনো কিছুর দাম বৃদ্ধি পেলে তখন আমরা কি দিব? কোয়ান্টিটি অফ কফি, মানে কফির পরিমাণ বা কফির চাহিদা। এখানে প্রাইস, কিসের প্রাইস? সেটা হচ্ছে কফির প্রাইস দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে। অবশ্যই আমরা যখন পড়াবো বিষয়টা তখন কিভাবে আপনারা কি আসলে কিভাবে এক্সপ্লেন করতে হয় কোনো কিছুর এক্সাম্পল ধরে আমরা বিষয়টা আপনাদের বুঝিয়ে দিব। আপনারা যখন ব্যাপারটা বুঝবেন তখন পরীক্ষার হলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে ওই টপিকসটা থেকেই এই কোশ্চিনটা আসছে। ওটা সরাসরিও দিতে পারে, ইনডিরেক্টলিও দিতে পারে। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনারা পেরে যাবেন বিষয়টা। তো এক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে আসলে ইকোনমিক্স বিষয়টা একটু বুঝে পড়তে হবে, গড়পড়তা মুখস্থ করলে চলবে না। আর বুঝলে পারা ব্যাপারগুলো সহজ। দেখেন 97তমতে ওই একই সেকশন থেকে আর একটা মানে একই টপিকস থেকে এই কোশ্চিনটাও আসছে যে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানির দাম বেড়ে গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলস্বরূপ মোটর গাড়ির চাহিদার উপর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। ওই একই ঘটনা, জাস্ট আমরা কি এখানে কোয়ান্টিটি অফ ভেহিকেল আর প্রাইস দিয়ে বিষয়টা ব্যাখ্যা করব। দেখেন একটা বিষয় বুঝলে পারা এক সেট কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, আর যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা হচ্ছে 5 মিনিট আপনারা ওয়েট করেন, আমি তো আর একটা জিনিস আমরা বোঝাই, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। এখানে দেখেন যে বাজার ভারসাম্য কি চিত্র সহ ব্যাখ্যা করুন, বা চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় কিভাবে বাজার মূল্য নিরূপিত হয় তা ব্যাখ্যা করুন। ঠিক আছে, এই কোশ্চিনটা অনেক সময় সরাসরি আসে। ঠিক আছে, সরাসরি সময় আমরা বাজার ভারসাম্যের সংজ্ঞা দিব, তারপরে প্লাস হচ্ছে আপনার দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধির ফলে বা চাহিদার হ্রাস বৃদ্ধির ফলে কি ধরনের প্রভাব হয়, এই বিষয়টা আমরা এই জায়গায় এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, তো সরাসরি এই কোশ্চিনটা হয় অনেক সময়। এই কোশ্চিন থেকে আমরা এখানে শিখাবো ডিমান্ড কোন ক্ষেত্রে ডান দিকে শিফট করে বাম দিকে শিফট করে, সাপ্লাই কার্ভ ডান দিকে শিফট করে বাম দিকে শিফট করে, এই বিষয়গুলো আমরা এখানে শিখাবো। এই বিষয়টা শিখানোর ফলে ধরেন আমি পরীক্ষার সাজেশনে যদি ওই জিনিসটা তুলে দিই তখন আপনাদের ধরেন কোশ্চিন চলে আসলো। দেখেন এখানে একটা কোশ্চিন আসছে যে চাহিদা ও যোগান চিত্রে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ এবং উৎপাদক কর্তৃক প্রাপ্ত মোট আয় নির্দেশ করুন। চাহিদা ও যোগান চিত্রে দেখেন এখানে আছে কিন্তু চাহিদা ও যোগানের একটা চিত্র আছে, এখানে ভারসাম্য দামটা কোনটা হবে, ভারসাম্যের পরিমাণ কোনটা হবে, মোট আয় কোনটা হবে, এটা কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দিব। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই চিত্র ইউজ করে এখানকার ব্যাখ্যায় নিজের মতো করে দিয়ে আপনারা এই কোশ্চিনের অ্যান্সারটা পেরে যাবেন। ঠিক আছে, এই কোশ্চিনের অ্যান্সারটা সহজে পেয়ে যাবেন। দেখেন এখানে এই চিত্র দেওয়া আছে,
তখন আপনারা বুঝবেন যে চিত্রে আসলে কতটুকু চিত্র আমাকে আঁকাতে হবে। হ্যাঁ, তখন শুধু সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ আঁকিয়েই আপনারা পাশে কিন্তু এই ব্যাখ্যাটা দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু ওই অংশ থেকেই আর কি তৈরি করা হয়েছে। প্লাস আরেকটা দেখেন এখানে রয়েছে যে বাজার ভারসাম্যকি, যেটা আমরা দেখলাম ওখানে, ভারসাম্য দামের ওপর ভর্তুকির প্রভাব সমূহ আলোচনা করুন। এটা কিন্তু দেখেন 96তমতে আসছে। ঠিক আছে, আর পূর্বেরটা কততে আসছে একটু দেখি। এটা 97তমতে আসছে। দেখেন একটা কনসেপ্ট থেকে 96তমতে আসছে প্লাস 97তমতে আসছে, কিন্তু কনসেপ্ট কিন্তু এক। হ্যাঁ, একটাই টপিক। তো এটার সংজ্ঞা দিও। তারপরে আমরা দেখেন এখানে আমরা যেহেতু সাপ্লাই এবং ডিমান্ড কার্ভের শিফট গুলো দেখাবো, যে কোন পরিস্থিতিতে সাপ্লাই কার্ভ ডান দিকে বা বাম দিকে শিফট করবে। তো সেখানে আপনারা এই কোশ্চিনটা পড়ে অটোমেটিক্যালি দেখেন ওই একইভাবে চিত্র আঁকায় ফেলবেন। চিত্র অনুসারে কিভাবে ব্যাখ্যা লিখতে হবে সেই বিষয়গুলো আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তখন আপনারা এমনি বুঝতে পারবেন যে কোশ্চিনটা আসলে কোথায় থেকে করা হয়েছে এবং উত্তরটা আমাকে কিভাবে দেওয়া হবে। এটা কিন্তু এটা যেহেতু আসছে আপনার 96তমতে, তার পূর্বে কিন্তু এই কোশ্চিনটা আমাদের বইয়ে ছিল না। কিন্তু পূর্বের যে কোশ্চিনটা এটা কিন্তু শুরু থেকেই আমাদের বইয়ে আছে। এই যে এই কোশ্চিনটা আছে, সো এই কোশ্চিনের থেকেই, এই উত্তরটা থেকেই আমরা কিন্তু পরবর্তী উত্তরটা অটোমেটিক্যালি পেয়ে যাব। ঠিক আছে, সো আমাদেরকে বুঝে পড়তে হবে। আর একটা দেখেন 96 97 বললাম। এখন পরবর্তীতে আর একটা কোশ্চিন আছে, এটাও 96তমতে আসছে। রমজানে খেজুরের চাহিদা বেড়ে যাবার ফলে ভারসাম্য মূল্য এবং পরিমাণের ওপর কিরূপ প্রভাব পড়ে। হ্যাঁ, তো এখানে খেজুরের চাহিদা বেড়ে যাবার ফলে কি 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 ধরনের প্রভাব পড়ে দেখেন। চাহিদার কথা যেহেতু বলা হয়েছে সেহেতু আমাদেরকে ডিমান্ড কার্ভটা শিফট করাতে হবে। তার ফলে কি ধরনের প্রভাব পড়বে, আমরা এই শিফট করার ফলে, চিত্র আঁকানোর ফলে অটোমেটিক্যালি কিন্তু আমরা পেয়ে যাব যে না, রমজানে খেজুরের চাহিদা বেড়ে গেলে পরিমাণটাও বেড়ে যায়, দামটাও বেড়ে যায়। মানে খেজুরের চাহিদাটাও বেড়ে যায় ওভারঅল, প্লাস তার দামটাও বেড়ে যায়। এটাই একটা ফলাফল আসে। তো এভাবে দেখেন যে একটা কনসেপ্ট থেকে 96 97 প্রত্যেকটা সেক্টরেই কোশ্চিন আসছে। এখন ওই কনসেপ্টটা বা টপিকসটা যদি আপনারা না বুঝেন, আপনারা কিন্তু ধরতেই পারবেন না যে আমি যেই বিষয়টা পড়েছি সেই বিষয় থেকেই বারবার কোশ্চিন আসছে, কিন্তু আমি ধরতে পারছি না। কিন্তু আপনি যদি সেই জিনিসটা খুবই সুন্দর করে পড়েন বা বুঝে পড়েন, হ্যাঁ, তাহলে নিজেরাই কিন্তু অ্যান্সারটা তৈরি করতে পারবেন। ওই জায়গাকার চিত্র থেকে আপনারা চিত্র আঁকাবেন, ওই জায়গাকার ব্যাখ্যা অনুসারে আপনারা নিজের মতো করে ব্যাখ্যাটা দিতে পারবেন। তো বুঝতেই পারছেন যে এটা আসলে বোঝার বিষয়। হ্যাঁ, কিছু থিওরিটিক্যাল আছে, সেটা গড়পড়তা মুখস্থ করতে হবে। কিছু চ্যাপ্টার আছে বুঝে পড়তে হবে, যেমন বি মডিউলটা কমপ্লিট বোঝার উপর রয়েছে। মানে অর্ধেক অংশ বোঝা, অর্ধেক অংশ আপনার হচ্ছে মুখস্থের। তারপরে সি মডিউলটা বুঝে পড়তে হবে বেশ কিছু অংশ, ডি মডিউলটা বুঝে পড়তে হবে, ইটাও বোঝার বিষয়, এফ জিটা মোটামুটি হচ্ছে 80% মুখস্থের বিষয়। এফ এবং জি এবং এ, এই তিনটা হচ্ছে মুখস্থের বিষয়। মাঝখানে যে চারটা রয়েছে সেটা মোটামুটি একটু বুঝে পড়তে হবে। আর আপনারা হয়তো বা আমি এতক্ষণ বোঝালাম, আপনারা মনে করছেন অনেক জটিল। আসলে জটিল না। আহ, অল্প কিছু টপিক যদি আপনি ক্যাপচার করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে মোটামুটি আপনার পাশ করাটা একদমই সোজা হবে। ঠিক আছে, তো হ্যাঁ, সব বিষয় তো একটু অ্যানালাইসিস করলাম। তো আপনাদের কি কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে আমাকে একটু বলতে পারেন। আমি কোশ্চিন করলে একটু ভালো হয়, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। কোশ্চিন না করলে তো আর অ্যান্সার দিতে পারবো না। মোটামুটি সব টপিকস বুঝা গেছে। হ্যাঁ, যেগুলো অ্যানালাইসিস করেছেন, তো আমরা চ্যাপ্টারের ভিতরে মানে আরো বেশি ক্লাসের ভিতরে গভীরে যখন পড়ানো হবে তখন প্রবলেম গুলো আসলে এরাইজ হবে। অনেকেই হয়তো বা টপিক সম্পর্কে অত বেশি আইডিয়া নেই, প্রশ্ন সম্পর্কে আইডিয়া নেই, বা পড়া সম্পর্কে পরে স্টার্ট করলে বোঝা যাবে ক্লাসের ভিতরে কি কি হ্যাঁ, প্রবলেম হচ্ছে, আসলে বিশেষ করে গ্রাফ গুলো নিয়ে। প্র- আসলে প্রথম দিন তো আপনাদের ওভারঅল সবসময় ক্লাসে আমি বেশ কিছু জিনিস ফেস করি। সেটা হচ্ছে যে
জিজ্ঞাসা করা হয় যে কোন টপিক, কোন মডিউল থেকে কতগুলো কোশ্চিন আসবে বা কয় সেট আসবে, কোন মডিউলটা বেশি গুরুত্বপূর্ণ, প্লাস আমাদের চিত্র আঁকাতে হবে কিনা, একই সাথে আমরা গড়পড়তা মুখস্থ করব না বুঝবো। ঠিক আছে। তারপরে এই যে হিডেন ডায়াগ্রামের কথা বললাম যে কিছু কিছুতে ডায়াগ্রাম চাচ্ছে না, আদৌ আমরা ডায়াগ্রাম দিব কিনা। তো এই সমস্ত বিষয় মানে কোশ্চেন গুলো আমি ফেস করেছি, তাই আমি সে অনুযায়ী আমি প্রথম ক্লাসটা আহ মানে সাজিয়েছি আপনাদের বোঝার মানে টপিকস বোঝার জন্য না, আপনার ওভারঅল বোঝার জন্য। আপনাদেরই কোশ্চিনের আমি জাস্ট অ্যান্সার দিয়েছি, মানে আপনারা করেননি, আপনাদের মতো যাদের আমি ক্লাস নিয়েছি তারা করেছে। তো সে অনুযায়ী যে প্রথম ক্লাসটা আমি সাজিয়েছি যে না, আপনারা যাতে ওভারঅল বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন। ঠিক আছে। আর এখন তো আপনাদের পড়ানো সম্ভব না, কারণ শুরুতেই যাতে আমি চার্ট ডায়াগ্রাম পড়াতে থাকি আপনারা বুঝতে পারবেন না। আমি এ মডিউল থেকে শুরু করব যেটা সহজ, তারপরে ধীরে ধীরে আগাতে থাকবো। আপনারা প্র্যাকটিস করবেন এবং নিজেরাই বুঝতে পারবেন। আর কোথায় থেকে ভেতর থেকে কোশ্চিন আসে, কোন টাইপের কোশ্চিন আসে, এগুলো যখন আমি যে টপিক পড়াবো সে অনুযায়ী আমি আপনাদের উল্লেখ করে দিব। ঠিক আছে। তো এভাবে ঠিক আর কি। আছে ম্যাডাম, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো আপনাদের কোশ্চিন আসে? আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের কোনো কোশ্চিন নাই, তাহলে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। অবশ্যই কালকে হয়তো বা আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস থাকবে, যদি আপনারা আসেন। অবশ্যই ফার্স্ট ক্লাস থাকবে, আমি চেষ্টা করব আপনারা যাতে বুঝতে পারেন আমি সে অনুযায়ী বোঝানোর। তো আর আমরা অবশ্যই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসটা আছে টাইম স্মার্টের পক্ষ থেকে, সেই স্টাডি ম্যাটেরিয়ালস এর ভেতরে যেগুলো আপু, হ্যাঁ বলেন। বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনই কি আপনিই ক্লাস নেবেন না আলাদা কোনো টিচার আছে? না, এটা আমাদের পুরো কোশ্চিনটা সাজানো হয়েছে কি, এই মডিউল এ তে যতটা কোশ্চিন বাংলাতে, ইংলিশ ভার্সনেও ঠিক ততটা কোশ্চিন, এটাতে এক হলে ওটাতেও এক। জাস্ট আপনার হচ্ছে ইয়াটা চেঞ্জ হবে, মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে, একটা বাংলা একটা ইংলিশ, কিন্তু সব সিরিয়াল এক। আর কোনো জায়গায় যদি সিরিয়াল একটু এমন তেমন হয় অবশ্যই আপনাদের সেটা বলে দেয়া হবে। খুব কম, মানে এরকম হয় যে একটাতে 3 নাম্বার আর একটাতে 4 নাম্বার, এটা মডুল সংখ্যা একটা কিংবা দুইটাতে থাকতে পারে, সবগুলাতে নাই। ঠিক আছে। তো আমি সাধারণত বাংলাতে পড়ানোর চেষ্টা করি, বাংলাতে না মানে আপনি যদি ইংলিশটাও পড়ান দেখবেন যে 80%, আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু পড়াই বাংলাতে। তো জি হচ্ছে ইংলিশ বাংলা না, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিব। আপনারা যখন ইংলিশ পড়বেন, আমি ইংলিশ পড়ালেও কিন্তু বাংলা ভাষায় কথা বলবো। ঠিক আছে। তো আমি জি বেশি টার্গেট করি যে বাংলা বইটা দেখে আপনাদের বুঝাতে, তারপরে আপনারা ইংলিশ করলে সেটা তো প্রবলেম না। হ্যাঁ, আমি জি নিজেও কিন্তু ইংলিশেই করে আসছি। ঠিক আছে। তো সেটা সমস্যা না, আপনারা যেটা সুবিধা মনে করেন সেই ভার্সনটাই নিতে পারেন, আমার এক্ষেত্রে কোনো মানে দ্বিমত নাই। আমি জাস্ট আপনাদের বোঝাবো ব্যাপারটা। তো জি আপু। আর তো কোনো কোশ্চিন আছে? ভার্সন তো একটা কোশ্চিন আসলে, আর question আছে? না আচ্ছা আপু ঠিক ঠিক আছে। আছে। আপনাদের কি সিলেবাস সম্বন্ধে কিছুটা হলেও কি ধারণা হয়েছে? হ্যাঁ আপু হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনার জি জয়েন করার জন্য। সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কালকে হচ্ছে যারা জয়েন করবেন আশা করি প্রত্যেকের সাথে আবার আমার কথা হবে কালকে। ক্লাস কতক্ষণ হবে? ক্লাস যত সম্ভব 1 আওয়ার তো অবশ্যই হবে, তারপরে একটু এক্সট্রা 10 মিনিট 15 মিনিট এরকম হেরফের হতে পারে, তবে 1 ঘন্টা মাস্ট হবেই, আর সপ্তাহে 2 দিন। জি জি, thank you. আপু টোটাল কয়টা ক্লাস হবে পুরো কোর্সের? যত আপনাদের পরীক্ষা কবে? পরীক্ষা তো আপনার মেবি নভেম্বর। নভেম্বরে 1 তারিখ। হ্যাঁ নভেম্বরে, তো নভেম্বরে আগ পর্যন্তই হবে। সপ্তাহে দুইটা করে ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সপ্তাহে 2টা ছাড়া তো সম্ভব না, আপনারা তো জব করেন বুঝতেই পারছেন। আপনাদের তো এই দুই জি দিনই ফ্রি থাকে। তো সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে। আহ আর কি কোনো কোশ্চিন আছে? তাছাড়া আমি এখানে শেষ করতে চাচ্ছি। না আপু ঠিক আপু আছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ চলো বলেন। আপু, আমাদেরকে একটা সিলেবাস দিলে একটু বেটার হতো, মানে আমার পড়তে সুবিধা হতো আমাদের। জি বলেন, আমি বুঝতে পারলাম না।
একটা মানে সিলেবাস দিলে মানে আমরা কোনটা কোনটা করলে বেটার হয়, একটা ছোটখাটো একটা শর্টকাট একটা সিলেবাস দিলে আমাদের একটু পড়তে সুবিধা হয়। আসলে সেটা তো এখনই বলা যায় না। আমি প্রত্যেকটা ক্লাসে, আমি বললাম তো, প্রত্যেকটা ক্লাসে আমি সেইভাবেই হচ্ছে সাজেশন প্লাস শর্ট সাজেশন সব পর্যায়ক্রমে আসবে। ঠিক আছে, একটা ক্লাসে কি সম্পূর্ণটা দেওয়া সম্ভব? পর্যায়ক্রমে আমি সবকিছুই আপনাদের বলে দিব, ঠিক আছে? শুধু এটা না, ঠিক আমি আছে। ডায়াগ্রাম আঁকিয়েও দেখাবো। ডায়াগ্রাম আঁকানোর বিভিন্ন টেকনিক আছে, সবকিছুই আমি করব। সেটা আপনাদের যখন যেটা আসবে তখন সেটা আসবে। ঠিক আছে, আর কি কোনো কোশ্চেন আছে? আমি একটু বলি আপা, হ্যাঁ। মানে আগামীকাল আমাদের যেই যেই চ্যাপ্টারটা আপনি আমাদের পড়াবেন, হুম হুম। সেইটা কি আজকে একটু বলে দেবেন, যে এটা আমরা একটু চোখ বুলাইলে আপনার কথাগুলো আমরা সহজে বুঝতে পারি, এরকম হতো। আচ্ছা, আপনার কাছে কি স্টাডি ম্যাটেরিয়ালস আছে? জি আছে। আচ্ছা, আপনি প্রথম যে চ্যাপ্টারটা, হ্যাঁ, ইন্ট্রোডাকশন ইকোনমিক্সে, যেমন ইকোনমিক্স কাকে বলে, এটার নাম কি? জি? জিআরটিএল 5 নাকি জিআরএসি এটা? না, আপনার প্রথম যেটা, আপনার ডিফাইন ইকোনমিক্স, এরকম যে প্রথম চ্যাপ্টারটা আপনারা চলে যান, মানে বইয়ের প্রথমে যেটা, সেটাই আপনারা দেখবেন। হ্যাঁ, মডিউল এ আছে ইকোনমিক্স ইন্ট্রোডাকশন। হ্যাঁ হ্যাঁ, এই তারপরে এই এই চ্যাপ্টারটারই আমি যতটুকু পারি পড়াবো কালকে। আহ, আচ্ছা ঠিক আছে। এটা আসলে থিওরিটিক্যাল, তো আপনারা নিজেরা পড়লেও পারবেন। আমি ছোট ছোট করে একটু বলে দিব গুরুত্বপূর্ণ কি কোনটা কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানেই রাখলাম। হচ্ছে আপনাদের পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে কালকে আবার এই সময় আমি আসবো। তাহলে এখানেই রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।